জর্ডানের বিপক্ষে মেসিবিহীন আর্জেন্টিনার দারুণ শুরু। প্রথমার্ধেই 2 গোলের লিড আলবিসেলেস্তেদের। রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া। ইরানের কেশম দ্বীপ সহ বিভিন্ন স্থাপনায় ফের যুক্তরাষ্ট্রের হামলা। বাহরাইন, কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ তেহরানের। লেবাননে যুদ্ধবিরতি চুক্তির পরই ইসরায়েলের আগ্রাসন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত 8, আহত 20। পূর্বাঞ্চলে স্থল অভিযান দখলদারদের। জবাবদিহিতা এড়াতে ট্রাম্পের বোর্ড অব পিসে আইনি দায় মুক্তির পরিকল্পনা, নথি ফাঁস। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বাড়ছেই। 1400-র বেশি মরদেহ উদ্ধার, নিখোঁজ 1.5 লাখ। 67,60,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা। এবং ইউরোপ জুড়ে ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। জার্মানি, ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্রে রেকর্ড তাপমাত্রা, সর্বোচ্চ সতর্কতা জারি। ইতালিতে তীব্র গরমে গাড়িতে আগুন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। শুরুতেই ফুটবল বিশ্বকাপের খবর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। শুরুতেই মাঠে নামেননি মেসি। এ নিয়ে জানাতে দেশের বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. ইকবাল। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকবাল, আসলে লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা টিমটা কতটা ব্যালেন্সড বা কতটা শক্তিশালী এটাই পরীক্ষা করেছেন লিওনেল স্ক্যালোনি। এটাই পরীক্ষা করার জন্য জর্ডানের বিপক্ষে আসলে মেসিবিহীন আর্জেন্টিনা না, আমি বলবো দ্বিতীয় সারির আর্জেন্টিনা দলটাকে মাঠে নেমেছেন। কারণ এই যে দলটাতে লিওনেল মেসি থাকেন না, রদ্রিগো ডে পল থাকেন না, ম্যাকালিস্টার, এনসো ফার্নান্দেজ বা নিকো গঞ্জালেসের মতো ফুটবলারদের বাইরে রেখে যখন স্কোয়াড সাজান কোনো কোচ, তখন বলতেই হয় যে এটা দ্বিতীয় সারির দল। আর যদি ডিফেন্সের যদি কথা বলে, কুতিরো মিরো নেই, লিসান্দ্রো মার্তিনেজ নেই, মোটা দাগে এই যে দ্বিতীয় সারির আর্জেন্টিনা দল এই এটিএনটি স্টেডিয়ামে প্রথমার্ধ শেষ করলো। এখন পর্যন্ত যতটুকু আমি বলতে পারি সেটা হচ্ছে একেবারে 100-তে 100। অর্থাৎ যেই দায়িত্ব দিয়ে স্ক্যালোনি তাদের ফুটবলারদের মাঠে নামিয়েছিলেন তারা কিন্তু সেখানে শতভাগ পাস করেছে। স্পেশালি বলতে হয় জিওভান্নি লো সেলসোর কথা। দুর্দান্ত ফ্রি কিকে তিনি একটি গোল করেছেন। ম্যাচের 6 মিনিটে একটি গোল তার অফসাইডের কারণে বাতিল হয়েছে। সেটা বাদ দিলে পরেও প্রথম 45 মিনিট এক্সট্রা টাইম সহ 50 মিনিটে আর্জেন্টিনা এই টিমটার মোটামুটি নিউক্লিয়াস হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বল যোগান দেওয়া থেকে শুরু করে অপরচুনিটি ক্রিয়েট করা সবকিছু কিন্তু তিনি একাই করেছেন এবং দুর্দান্ত খেলেছেন। এবং শেষ দিকে বলতে হয় লতারো মার্তিনেজ পেনাল্টি থেকে একটি স্কোর পেয়েছেন, যদিও সেই গোলটার এক দাবিদার তিনি, কেননা তার আগেই তার এই বলটি হচ্ছে পোস্টে লেগে ফিরে আসে, ডিফ্লেক্টেড হয়ে ফিরে আসে। পরবর্তীতে মার্কোস সেনেসি সেটি হেড করতে গেলে তাকে কিন্তু আঘাত করে বসে জর্ডানের ফুটবলার এবং সেখান থেকে পেনাল্টি পেয়ে আর্জেন্টিনা গোল করেন। তবে একটি কথা, সেটি হচ্ছে যে আর্জেন্টিনা এখন পর্যন্ত ভালো খেলেছে, তবে লিওনেল মেসি থাকলে পরে দলের মধ্যে যেই প্রাণ চাঞ্চল্য বা খেলার মধ্যে যে অ্যাকিউরেসিটা থাকে সেই অ্যাকিউরেসির কিছুটা ঘাটতি ছিল, বা আক্রমণে যে একটু ভোতা ভাব লিওনেল মেসি থাকলে যেটা আরো সুচালো হয়, আরো ধারালো হয়, সেটার কিন্তু একটু অভাব ছিল। আর প্লেয়ার টু ওয়াচ যদি বলি, আপনার হুলিয়ান আলভারেজ চেষ্টা করেছেন, কিন্তু কেন যেন মনে হচ্ছে মেসি থাকলে পরে বা তাকে যেভাবে বলের যোগান দিলে পরে তিনি আক্রমণ ভাগে যতটা মানে ত্রাস হয়ে ওঠেন প্রতিপক্ষের জন্য, সেটা কিন্তু আজকে তিনি হয়ে উঠতে পারেননি। স্পেশালি তারপরে নিকো পাজের কথা বলবো, তার উপর অনেক প্রত্যাশা ছিল এবং তার জন্য কিন্তু আজকে নিজেকে প্রমাণের একটা মঞ্চও ছিল। প্রথমার্ধে তিনি খেলেছেন, হয়তো পাস মার্কস তিনি পেয়ে যাবেন, কিন্তু তার প্রতি যে ভরসা ছিল বা তিনি যে আরো কিছু করতে পারেন সেই জায়গা থেকে কিছুটা মনে হয়েছে কিছুটা ঘাটতি রয়েছে। আর ডিফেন্স লাইনের কথা বলবো, দলের মূল ডিফেন্ডারদের ছাড়াও আজকে যারা খেলেছেন তারা দুর্দান্ত পারফর্ম করেছেন। জর্ডান এখন পর্যন্ত কোনো ক্লিয়ার অপরচুনিটি ক্রিয়েট করতে পারে না। এই জায়গাগুলোতে আর্জেন্টিনার অবশ্যই এই ম্যাচ থেকে নেওয়ার অনেক কিছু রয়েছে। সুতরাং সামনে আর্জেন্টিনার লম্বা পথ, রাউন্ড অফ 32 রয়েছে, কোয়ার্টার ফাইনাল রয়েছে, 16 রয়েছে, তারপরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল হয়ে ফাইনাল। সুতরাং এই জায়গাগুলোতে যেহেতু আর্জেন্টিনাকে লম্বা পথ পাড়ি দিতে হবে, সেই জায়গা থেকে বলা যায় যে লিওনেল স্ক্যালোনি তার যে সাবস্টিটিউট বেঞ্চটা তিনি ভালোমতো পরীক্ষা করে নিয়েছেন এবং এই ফুটবলাররা আজকে যখন পুরোটা গেম টাইম পাবে তখন তাদের মধ্যে যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটাও ডেভেলপ করবে এবং তারা পরবর্তীতে আরো ভালো করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সুতরাং ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত বলা যেতে পারে প্রথমার্ধ পর্যন্ত আর্জেন্টিনা দুর্দান্ত পারফর্ম করেছে এবং প্রত্যাশা রাখা যায়
প্রত্যাশা রাখা যায় দ্বিতীয়ার্ধেও এই ধারাবাহিকতা থাকবে। তবে একটি সুখবর জানিয়ে শেষ করছি, সেটা হচ্ছে দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির নামার একটি সমূহ সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে প্রথম সারির আরো কয়েকজনকে নামার একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মাঠে নামা শুরু করেছে আর্জেন্টিনা। দেখা যাক দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন ভক্তদের জন্য কতটা সুখবর নিয়ে আসতে পারেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আমি এখান থেকে শেষ করব। এই মুহূর্তে আমি চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমার সহকর্মী আব্দুল্লাহ শাফি। দেখুন, এই মুহূর্তে তো দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। তো এখানকার পরিস্থিতি যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, তাহলে আজকে তুলনামূলক দর্শক এবং সাপোর্টার উপস্থিতি কম থাকলেও আগ্রহের কিন্তু কম। যারা আছেন, দর্শকরা আছেন, তারা বুঝতেই পারছেন। তবে বিষয় যে প্রথমার্ধে যে দুটি গোল হয়ে গেল, বলছেন একটা সমুচিত জবাব বলা যায়, কারণ এতদিন ধরে অন্যান্য শিবির যারা ব্রাজিল সমর্থকরা একটা অভিযোগ করছিল যে মেসিবিহীন আর্জেন্টিনা আসলে খুব ভালো কিছু করবে না, কিন্তু প্রথমার্ধেই দেখা যাচ্ছে যে মেসিবিহীন আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে এবং ম্যাচের প্রায় 70 থেকে 75% বল তাদের দখলে রেখেছে এবং সঙ্গে তারা দুইটা গোল পেয়েছে এবং দারুণ দুইটা গোল করেছে। আমরা এখানে কয়েকজন আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে কথা বলতে চাই যে মেসিবিহীন আর্জেন্টিনা আসলে কেমন খেলেছে। খেলা আজকে অসাধারণ খেলেছে। আমরা আশা করছি যে আরো কয়েকটা গোল হবে আশা করছি, এবং আমার গার্লফ্রেন্ড খুব উচ্ছ্বসিত। আমরা আশা করি যে আজকে জিতে যাব ইনশাল্লাহ। কেমন দেখছেন? খুব ভালো। মেসিবিহীন আর্জেন্টিনা কেমন? ওকে, মেসিবিহীন আর্জেন্টিনার খেলার আনন্দটা অন্যরকম তারা বলছেন যে, এবং সেই জায়গায় বলা যাচ্ছে যে আজকে যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল, যেটা আমরা বলছিলাম, এবং প্রচণ্ড রোদ, এইখানে প্রচণ্ড রোদের কারণে অনেকাংশেই কম, তবে তাদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনার কোনো ধরনের ঘাটতি নেই। এবং এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনের বড় পর্দায় দেখা যাচ্ছে যে মেসি এগিয়ে আসে, সেই কারণে এখানে যারা মেসি ভক্তরা আছেন এবং আর্জেন্টিনা সমর্থকরা। তো এই ছিল এইখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বকাপ উদযাপনের পরিস্থিতি। এই মুহূর্তে চলে যাব রাজশাহীতে আছেন, সেখানে আমাদের সহকর্মী রকি রাজশাহীর পরিস্থিতি জানার জন্য। প্রথমার্ধের খেলা শেষে আর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। আপনারা জানেন যে এরই মধ্যে আর্জেন্টিনা এখানে জর্ডানের বিপক্ষে 2-0 গোলে এগিয়ে আছে। এই কারণে আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছেন তাদের যে উল্লাস সেটি কিন্তু আসলে দেখার মতন, তাদের যে আনন্দ সেটি কিন্তু তাদের চেহারার মধ্যেই কিন্তু প্রকাশ পাচ্ছে। আমরা বেশ কিছু আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে দ্বিতীয়ার্ধের খেলায় আরও 1 থেকে 2টি গোল তারা পাক, এমনটি আসলে তারা আশা করছেন। আপনারা দেখছেন যে প্রতিপক্ষের ডিবক্সের মধ্যে যখন আর্জেন্টাইন খেলোয়াড়রা ঢুকে পড়ছেন, আর্জেন্টিনার খেলোয়াড়রা ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্লাস আনন্দ তাদের কিন্তু কয়েক গুণ বেশি বেড়ে যাচ্ছে। প্রিয় খেলোয়াড়ের প্রিয় দলের জার্সি পরে কিন্তু আসছেন। তারা কিছুটা আক্ষেপ রয়েছে যে এখনো মাঠে মেসিকে পাওয়া যাচ্ছে না, তবে মাঠে মেসিকে পেলে খেলা যে পরিপূর্ণতা সেটি কিন্তু পেত, এমনটাই আসলে তারা বলছেন। আপনারা দেখছেন যে এখানে অনেক নারী সমর্থক, আর্জেন্টিনার যারা নারী সমর্থক তারা কিন্তু এসেছেন এবং তারা খেলা দেখছেন। পাশাপাশি অনেক পুরুষ যারা আর্জেন্টাইন ভক্ত সমর্থক, খুদে ভক্ত সমর্থক তারা এসেছেন। কিছু কিছু ব্রাজিল বা অন্য দলের যারা সমর্থক তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। তারা অবশ্য চাচ্ছিলেন যে আজকের ম্যাচটি আর্জেন্টিনা হেরে যাক, তবে তাদের যে প্রত্যাশা সেটি কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি, কারণ যদিও এখনও তাদেরও সুযোগ আছে। 47 মিনিটের খেলা চলছে, এখন পর্যন্ত অনেকটাই সুবিধাজনক অবস্থানে আছে আর্জেন্টিনা। আপনারা জানেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত 2 ম্যাচেও কিন্তু জিতেছে, এই ম্যাচও তারা এই জয়ের ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা ভক্ত সমর্থকদের। রাজশাহীর যে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর আছে, সেই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে খেলা দেখানো হচ্ছে বড় পর্দায়। শুধু কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নয়, এখানে কিন্তু ভুবুজেলাবাসী রয়েছে, সেই ভুবুজেলাবাসী নিয়েও আপনারা দেখছেন যে তারা কিছুক্ষণ পর পর আসলে প্রিয় দলকে আসলে সমর্থন জুগিয়ে যাচ্ছে।
সব মিলে বলা চলে যে ভক্ত সমর্থকদের উল্লাস আনন্দ সেটি কিন্তু ব্যাপক হারে লক্ষ্য করা যাচ্ছে। অনেকে প্রিয় দলের যে জার্সির সেটি কিন্তু গালে আঁকিয়ে তাদের দলকে সমর্থন করছেন। জমজমাট খেলা চলছে এমনটা আমরা বলতে পারি। আপনারা দেখছেন যে আমার পেছনে সমর্থকদের উল্লাস, সমর্থকদের, এবং আপনারা দেখছেন যে সেটি কিন্তু ব্যাপক হারে লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সর্বশেষ। আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচের উন্মাদনার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের ডালাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহীতে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শান্তি চুক্তি উপেক্ষা করে আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের দ্বিতীয় দিনের মতো কেশম দ্বীপ সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইন, কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ছোড়ার দাবি করেছে আইআরজিসি, যদিও তা প্রতিহতের দাবি করেছে দেশ দুটি। এমন পরিস্থিতিতে হরমুজে সম্ভাব্য সামরিক উত্তেজনা এড়াতে তেহরান ওয়াশিংটনের মধ্যে একটি যোগাযোগ চ্যানেল স্থাপনের কথা জানিয়েছে ইরানের নিরাপত্তা সূত্র। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় অনিশ্চয়তার মধ্যে শান্তি চুক্তি। হরমুজ প্রণালীতে স্থানীয় সময় শনিবার একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর নতুন করে উত্তেজনা শুরু হয়। প্রণালীতে সম্ভাব্য সামরিক উত্তেজনা এড়াতে তেহরান ওয়াশিংটনের মধ্যে একটি যোগাযোগ চ্যানেল স্থাপনের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের নিরাপত্তা সূত্র। প্রেস টিভিকে দেয়া বক্তব্যে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, এটি সম্পূর্ণ রাজনৈতিক যোগাযোগের একটি ব্যবস্থা। এতে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সরাসরি সামরিক হটলাইন বা সমন্বয় ব্যবস্থা নেই। এর একদিন আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেবি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ লাইন স্থাপনের খবর অস্বীকার করেছিলেন। তবে নতুন এই ব্যাখ্যায় তেহরান বলছে, রাজনৈতিক যোগাযোগের এই ব্যবস্থা কেবল অনাকাঙ্ক্ষিত সামরিক ঘটনা এড়ানোর জন্য। এটি কোনোভাবেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সমন্বয় বা নিয়ন্ত্রণ ভাগাভাগির ইঙ্গিত নয়। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কোনো ধরনের টোল বা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের কাছ থেকে এমন আশ্বাস পাওয়ার কথা জানিয়ে তিনি সতর্ক করেছেন, তথ্যটি মিথ্যা প্রমাণিত হলে দুই দেশের চলমান আলোচনা তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যাবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য জানান ট্রাম্প। এদিকে সমঝোতা স্মারক লঙ্ঘন করা হলে তার জবাব দ্রুত ও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজায়ের দাবি, ওয়াশিংটন এর মধ্যেই চুক্তির একাধিক ধারা লঙ্ঘন করেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এদিকে যুদ্ধবিরতি চুক্তির পরদিনই লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এই ঘটনার পর ইসরায়েলের সঙ্গে চুক্তিকে লেবাননের জন্য অপমানজনক বলে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। তবে চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে বৈরুতের ভবিষ্যৎ এখন ইরান বা হিজবুল্লাহ নির্ধারণ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। লেবাননের সঙ্গে শান্তি চুক্তির কয়েক ঘন্টার মধ্যেই তা লঙ্ঘন করেছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার নাবাতিয়ে আল ফাওকা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, হামলার স্থানটি নিরাপত্তা অঞ্চলের বাইরে, যেটি নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থলসেনা না থাকায় ড্রোন ব্যবহার করে এমন একজনকে লক্ষ্যবস্তু করা হয়েছে যাকে হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছিল। হামলার মধ্যে ওয়াশিংটনে স্বাক্ষরিত ইসরায়েল লেবানন ফ্রেমওয়ার্ক চুক্তি বাতিল ঘোষণা করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানায়, এই চুক্তি লেবাননের সার্বভৌমত্বের প্রতি অপমান। এটি কার্যত ইসরায়েলি দখলদারিত্বকে বৈধতা দেয়। হিজবুল্লাহর মহাসচিবের মতে, এর পরিবর্তে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারককে ভিত্তি করে নতুন কাঠামো গ্রহণ করা উচিত। চুক্তি স্বাক্ষরের পর দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া এই ফ্রেমওয়ার্ক সমঝোতা দুই দেশের সংঘাতের অবসানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই চুক্তি নিয়ে ইরান ও হিজবুল্লাহর হতাশা এবং সমালোচনাও শুনেছেন আপনারা। এই চুক্তির মাধ্যমে লেবানন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মূলত স্পষ্ট বার্তা দিচ্ছে যে লেবাননে ইরান বা হিজবুল্লাহর মতো সন্ত্রাসী সংগঠনের কোনো অবস্থান, কোনো সম্পৃক্ততা বা কোনো ভূমিকা নেই। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের ভবিষ্যৎ ইরান বা হিজবুল্লাহ নির্ধারণ করবে না। তিনি আরও জানান, হিজবুল্লাহ পুরো লেবাননে নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 20 জন। একই সঙ্গে দেইর আল বালা ও আল মাগাজির পূর্বাঞ্চলে স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের খসড়া প্রস্তাবে বোর্ডের সদস্যদের গাজার সম্ভাব্য আইনি কার্যক্রম থেকে ব্যাপক দায়মুক্তি দেওয়ার কথা উল্লেখ রয়েছে। ইসরায়েলি ড্রোন হামলায় 2 সদস্যকে হারিয়ে শোকে কাতর পরিবারের সদস্যরা। স্থানীয় সময় শনিবার গাজার দক্ষিণাঞ্চলের আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরে হামলা চালায় ইসরায়েল। খান ইউনিসের নাসের হাসপাতালের তথ্য মতে ওই হামলায় 30 বছর বয়সী আব্দুল্লাহ মুসা ও তার 15 বছর বয়সী বোন ইসলাম মুসা নিহত হন। হতাহত হয়েছেন অনেকে। হামলার কথা স্বীকার করে ইসরায়েলি বাহিনীর দাবি, আল মাওয়াসি এলাকায় এক হামাস যোদ্ধাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এদিকে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় সাবরা, জেইতুন সহ বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মরদেহ উদ্ধারে দ্বিতীয় ধাপের অভিযান শুরু করেছে গাজার সিভিল ডিফেন্স। তবে ভারী যন্ত্রপাতি প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ, অবিস্ফোরিত গোলাবারুদ এবং প্রয়োজনীয় সরঞ্জামের সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কর্মকর্তাদের ধারণা এখনও প্রায় 8,500 মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যাদের অনেকের দেহ শনাক্ত করাও সম্ভব হবে না। এর মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে গাজা পরিচালনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অফ পিসকে ঘিরে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে একটি খসড়া প্রস্তাবে বোর্ডের সদস্য, আন্তর্জাতিক বাহিনী ও ঠিকাদারকে গাজায় সম্ভাব্য আইনি কার্যক্রম থেকে ব্যাপক দায়মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি সরকারি সম্পত্তি বিনামূল্যে ব্যবহারের সুযোগও উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের আশঙ্কা, এমন বিধান কার্যকর হলে জবাবদিহি ও মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়ে পড়তে পারে। যদিও বোর্ড অফ পিস এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, কোনো চূড়ান্ত দায়মুক্তি কাঠামো অনুমোদিত হয়নি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের মার্কিন একচ্ছত্র আধিপত্যের সমীকরণ বদলে যাচ্ছে। অর্থনৈতিক স্বার্থ আর নিরাপত্তা ভাগ হয়ে যাচ্ছে বিশ্ব পরাশক্তিগুলোর মধ্যে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে এখন চীনের অর্থনৈতিক অংশীদারিত্বের দিকে ঝুঁকছে এই অঞ্চলের দেশগুলো। এমন পরিস্থিতিতে চিরবৈরী রাষ্ট্রগুলোর মধ্যেও তৈরি হচ্ছে সরাসরি যোগাযোগের এক নতুন আঞ্চলিক কূটনীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও অর্থনীতিতে ছড়ি ঘুরিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক শক্তি ছিল এই অঞ্চলের স্থিতিশীলতা ও জ্বালানি বাণিজ্যের প্রধান গ্যারান্টার। তবে সেই পুরনো সমীকরণ এখন ভাঙতে শুরু করেছে। ওয়াশিংটন এখন কেবলই সামরিক শক্তির জোরে প্রভাব ধরে রাখছে, আর অন্য পাশে বাণিজ্য ও অবকাঠামোগত কূটনীতি দিয়ে নিজেদের অবস্থান শক্ত করে চলেছে এশিয়ার পরাশক্তি চীন। পরিসংখ্যান বলছে, গত 2 দশকে চীন ও আরব বিশ্বের মধ্যকার বাণিজ্য $36 বিলিয়ন থেকে বেড়ে প্রায় $400 বিলিয়ন পৌঁছেছে। বেইজিং এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। অন্যদিকে ওয়াশিংটন এখনও 19টি ঘাঁটিতে সেনা মোতায়েন রেখে এবং $বিলিয়ন অস্ত্র বিক্রি করে নিরাপত্তা দিলেও এ অঞ্চলের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে তার আগের অবস্থান হারিয়েছে। ইরান যুদ্ধ এই বিপরীতমুখী অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে। হরমুজ প্রণালীতে যখন সংঘাত চরম রূপ নেয়, তখন চীনের জ্বালানি সরবরাহ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছিল। কিন্তু অনেকের মতে পরিস্থিতি সামাল দেওয়ার মতো সামরিক সক্ষমতা চীনের ছিল না। অন্যদিকে মার্কিন প্রশাসন তাদের নৌবাহিনী দিয়ে পথ সচল রাখার দাবি করলেও তার সরাসরি অর্থনৈতিক সুবিধাভোগী ছিল মূলত ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এশিয়ার দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তা এবং অর্থনৈতিক নির্ভরতা সম্পূর্ণ ভিন্ন দুই মেরুতে চলে যাওয়ায় বিপাকে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ওয়াশিংটনের ওপর থেকে পুরোপুরি ভরসা তুলে নিতে না পারলেও তার নীতি ও প্রতিশ্রুতিকে এখন আর শতভাগ নির্ভরযোগ্য মনে করছে না তারা। ফলে সৌদি আরব, ইরান কিংবা তুরস্ক এখন মার্কিন মধ্যস্থতা ছাড়াই নিজেদের মধ্যে সরাসরি যোগাযোগ রক্ষা করছে। এই নতুন বাস্তবতায় মধ্যপ্রাচ্যে শীতল যুদ্ধকালীন হেলসিঙ্কি চুক্তির আদলে একটি আঞ্চলিক অনাক্রমণ চুক্তি বলছেন, অর্ধ শতাব্দী পর মধ্যপ্রাচ্যের নেতারা এখন নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণের এক কঠিন মোড়ে দাঁড়িয়েছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে 1430 জন নিহত হয়েছেন, আহত 3000-এর বেশি মানুষ। এছাড়া ঘর ছাড়া হয়েছে 3500-এর বেশি। উদ্ধার কাজে যোগ দিয়েছে ব্রাজিল, স্পেন, ইতালি সহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। এই দুর্যোগে প্রায় 67,60,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে সতর্ক করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM।
ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে প্রায় ৭২ ঘন্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন এক বৃদ্ধা। স্থানীয় সময় শনিবার লা গুয়াইরায় স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট এই উদ্ধার কাজ পরিচালনা করে। এর আগে একই এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে এক নবজাতক ও তার মাকেও জীবিত বের করে আনেন উদ্ধারকর্মীরা। পাশাপাশি কলম্বিয়ার দল উদ্ধার করেন ১১ বছর বয়সী এক কিশোরকে। কিন্তু সময় যত গড়াচ্ছে জীবিতদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। হাজারো পরিবার এখনও প্রিয়জনের অপেক্ষায় ধ্বংসস্তূপের পাশে দিন কাটাচ্ছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে উদ্ধার অভিযানে সহায়তা করতে এর মধ্যেই ইতালি, ব্রাজিল, স্পেন থেকে ১,৬০০-র বেশি উদ্ধারকর্মী পৌঁছেছেন। তবে লা গুয়াইরার অন্তত ১০০টি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয় এবং ভারী যন্ত্রপাতির সংকট থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। জরুরি তৎপরতা নির্বিঘ্ন রাখতে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশও সীমিত করেছে কর্তৃপক্ষ। মূল দুই ভূমিকম্পের পর আরও ৪৩০টির বেশি আফটার শকের রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর উপকূলের লা গুয়াইরা অঙ্গরাজ্যে ধ্বংসস্তূপ সরিয়ে এখনও জীবিতদের খোঁজ চলছে। সরকার জানিয়েছে অঙ্গরাজ্যটির বিদ্যুৎ সরবরাহের প্রায় ৬০% পুনঃস্থাপন করা হয়েছে। কলম্বিয়া, কোস্টারিকা সহ বিভিন্ন দেশ থেকেও ত্রাণ পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM সতর্ক করেছে এই দুর্যোগে প্রায় ৬৭,৬০,০০০ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। রাজধানী কারাকাস সহ বিস্তীর্ণ এলাকায় জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি, চিকিৎসা, স্যানিটেশন এবং খাদ্য সহায়তার প্রয়োজন দ্রুত বাড়ছে। সংস্থাটি বলছে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শেষ হলেও ভেনেজুয়েলাবাসীর সামনে অপেক্ষা করছে দীর্ঘ পুনর্গঠন ও পুনর্বাসনের কঠিন পথ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় শনিবার ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র NCS জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২১৫ কিলোমিটার গভীরে। ফলে এর প্রভাব বিস্তৃত এলাকায় অনুভূত হয়। এই কম্পন পাকিস্তান, জম্মু কাশ্মীর এবং ভারতের দিল্লি NCR অঞ্চলেও অনুভূত হয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে ২৪ ঘন্টায় পাকিস্তানের ৪টি ভূমিকম্প আঘাত হানে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র হচ্ছে মস্কো কিয়েভ সংঘাত। ইউক্রেনে রুশ হামলায় নিহত ৪, আহত ৯। রাশিয়ার সামরিক ও জ্বালানি স্থাপনায় পাল্টা আক্রমণ, সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা পুতিনের। ইউরোপ জুড়ে ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। হাঙ্গেরি, জার্মানি, চেক প্রজাতন্ত্র ও ইতালি সহ বিভিন্ন দেশে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ইতালিতে অতিরিক্ত গরমে পার্কিংয়ে রাখা গাড়িতে আগুন লাগার ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পশ্চিম ইউরোপ পেরিয়ে মধ্য ইউরোপেও ছড়িয়ে পড়েছে তীব্র তাপপ্রবাহ। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। রাজধানী সহ মধ্য হাঙ্গেরির বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ রেড হিট ওয়ার্নিং। প্রচণ্ড গরমে সংসদ ভবনের বাইরে কৃত্রিম পানির ফোয়ারা নিচে আশ্রয় নিতে দেখা গেছে পর্যটকদের। আমার মনে হয় এটা পৃথিবীর পরিবর্তনেরই অংশ এবং যা বৈশ্বিক উন্নয়নের বাস্তবতা। আমাদের এ পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে। আমার কাছে মনে হয় শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্রের চেয়ে মিস্টিং ব্যবস্থা ভালো, কারণ এটি পৃথিবীকে আরো গরম করে না। তবে হাঙ্গেরির মতো স্থলবেষ্টিত একটি দেশকে এখন থেকেই ভাবতে হবে আগামী ১০ থেকে ২০ বছর কিভাবে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে। জার্মানিতেও ভাঙছে রেকর্ড। শুক্রবার ফরাসি সীমান্তবর্তী সারব্রুকেন এলাকায় ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। শনিবার বার্লিনে তাপমাত্রা পৌঁছায় ৩৮ এবং ফ্রাঙ্কফুর্টে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। পরিস্থিতি মোকাবিলায় নগরীর বিভিন্ন স্থানে ওয়াটার ক্যানন দিয়ে পানির কুয়াশা ছেটানোর উদ্যোগ নিয়েছে বার্লিন পুলিশ। চেক প্রজাতন্ত্রেও তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী প্রাগ সহ দেশের সব অঞ্চলে সতর্কতা জারি করেছে চেক হাইড্রোমেটিওরোলজিক্যাল ইনস্টিটিউট। অতিরিক্ত গরমে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান এবং সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতালিতেও তাপদাহ ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে, আর অনুভূত তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বেশি। এ অবস্থায় রোমের পিয়াচ্চা ভিত্তরীয় এলাকার রাস্তার পাশে পার্ক করে রাখা একটি গাড়িতে অতিরিক্ত গরমে আগুন ধরে যায়। দ্রুত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও কয়েকটি গাড়ি পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও চরম তাপদাহে নতুন ঝুঁকি তৈরি হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। তীব্র হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয় আরও 9 জন। একই সঙ্গে ইউক্রেনের একটি গ্রাম নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়া। জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মস্কোর সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে কিয়েভ। দীর্ঘ 5 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। নানা আলোচনা চললেও কমছে না এই রক্তক্ষয়ী সংঘাত। স্থানীয় সময় শনিবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। সুমি অঞ্চলে একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় 66 বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। এছাড়া পৃথক হামলায় সেখানে আরও বেশ কয়েকজন আহত হন। এছাড়া নিপ্রোপেট্রোভস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে রুশ বাহিনীর হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বেশ কয়েকটি বহুতল ভবন ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার অভ্যন্তরে হামলার মাত্রা আরও বাড়িয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, FP5 ফ্ল্যামিঙ্গো ক্ষেপণাস্ত্র দিয়ে ভোলগোগ্রাদের টাইটান বারিকাদি সামরিক শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। ইউক্রেনের দাবি, সেখানে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ বিভিন্ন আর্টিলারি ও সামরিক সরঞ্জাম তৈরি করা হয়। এছাড়া মস্কোর জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভ্লাদিমির অঞ্চলের একটি ট্রান্সনেফট তেল পাম্পিং স্টেশনেও হামলার দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ভোলগোগ্রাদে ইউক্রেনের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে রোস্তভ অঞ্চলের শামবেক হাইটসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের স্মৃতি বিজড়িত জাদুঘর কমপ্লেক্সেও ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ উঠেছে। বেসামরিক অবকাঠামোতে এসব হামলা সন্ত্রাসী কর্মকাণ্ডে শামিল বলে নিন্দা জানিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে নোভোস্কেলিওভাতে গ্রামটির নিয়ন্ত্রণ এখন রাশিয়ার, যদিও এ দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি ইউক্রেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার সীমান্ত জুড়ে নতুন প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণ করেছে এস্তোনিয়া। সম্ভাব্য রুশ আগ্রাসন ঠেকাতেই এমন পদক্ষেপ দেশটির। শুক্রবার এস্তোনিয়া রাশিয়া সীমান্ত জুড়ে নতুন প্রতিরক্ষা লাইন উন্মোচন করা হয়। বন ও খোলা মাঠ জুড়ে নির্মিত এই প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে খন্দক, বাংকার এবং ট্যাঙ্কের অগ্রযাত্রা ঠেকাতে ব্যবহৃত ড্রাগন স্টিথ। দেশটির সেনাবাহিনী বলছে, এগুলোর উদ্দেশ্য সম্ভাব্য রুশ হামলা মোকাবিলায় প্রতিরোধ গড়ে তোলা। এর আগে পোল্যান্ডের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ন্যাটোর পূর্ব সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল এবং সেখানে ঝুঁকি আরও বাড়তে পারে। রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী সের্গেই ইভানভ 73 বছর বয়সে মারা গেছেন। শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কর্মকর্তা ইভানভ ছিলেন পুতিনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং রাশিয়ার প্রভাবশালী সিলোভিকি গোষ্ঠীর অন্যতম সদস্য। 2001 থেকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি দ্বিতীয় চেচেন যুদ্ধের সময় রুশ সশস্ত্র বাহিনীর নেতৃত্ব তদারকি করেন। পরে তিনি উপপ্রধানমন্ত্রী এবং ক্রেমলিনের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন। একসময় পুতিনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত দিমিত্রি মেদভেদকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হয়। পুতিন এক শোক বার্তায় সের্গেই ইভানভের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পাকিস্তানের করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলায় 3 নিরাপত্তা কর্মী সহ নিহত 7। বেলুচিস্তানে আলাদা অভিযানে 8 সন্ত্রাসীর মৃত্যু। যে ছবি সংবলিত বিশেষ স্মারক পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এই সীমিত সংস্করণের পাসপোর্টের নমুনা পাতা প্রকাশ করেন তিনি। পাসপোর্টের নকশাটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপনের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। ছবিটিতে দেখা যায় ট্রাম্প গম্ভীর ও কঠোর মুখ করে একটি ডেস্কের পেছনে দাঁড়িয়ে আছেন। সেখানে তার স্বাক্ষরও আছে। ট্রাম্পের ছবিটির পেছন দিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র ব্যবহার করা হয়েছে। People that own billion-dollar ships don't love missiles flying over them, don't love mines all over the water.
যুক্তরাষ্ট্রে অভিবাসী আটক কেন্দ্রে বাড়তে থাকা মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসী আটক কেন্দ্রে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত অন্তত 19 জনের মৃত্যুর তথ্য প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। এসব ঘটনার স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। আটক কেন্দ্রগুলোতে অতিরিক্ত বল প্রয়োগ, দীর্ঘ সময় একাকী বন্দিত্ব এবং অমানবিক পরিবেশের অভিযোগ পাওয়ার কথাও উল্লেখ করা হয়। চলতি বছরের 5টি মৃত্যুকে আত্মহত্যা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, আটক কেন্দ্রের অবহেলা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অনেক মৃত্যু এড়ানো সম্ভব ছিল। আন্তর্জাতিক সময়, পাকিস্তানের করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলায় অন্তত 3 নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। হামলায় 4 হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় করাচির গুলিস্তান ই জওহর এলাকায় পাকিস্তান রেঞ্জার্সের সদর দফতরে হামলাটি চালানো হয়। সিন্ধু পুলিশের মহাপরিদর্শক জানান, বিস্ফোরক বোঝাই একটি যানবাহন নিয়ে মূল ফটক দিয়ে 5 জন ভারী অস্ত্রধারী কম্পাউন্ডে প্রবেশ করে গুলি চালায়। হামলার পর ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বিশেষ নিরাপত্তা ইউনিট, অ্যান্টি টেরোরিস্ট ফোর্স এবং রেঞ্জার্স সদস্যরা যৌথভাবে ক্লিয়ারেন্স অভিযান চালায়। এ ঘটনায় অন্তত 2 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এদিকে পাকিস্তানের বেলুচিস্তানে আলাদা 2টি অভিযানে অন্তত 8 সন্ত্রাসী নিহত হওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আইএসপিআর এর এক বিবৃতিতে বলা হয়, গেল বৃহস্পতি ও শুক্রবার প্রদেশের খারান ও মাস্তুং জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে খারানে 3 জন এবং মাস্তুংয়ে প্রাণ হারায় আরও 5 জন। নিহতদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ছিল বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে আইএসপিআর আরও জানায়, ভারতের মদতপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে অভিযান চলবে। সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারতের দিল্লিতে কারখানার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুরে মারওয়া প্রিন্টার্স কারখানায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের সময় প্রথমে একজন শ্রমিক ভেতরে নেমে বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে একে একে আরও 2 শ্রমিক নিচে নামলে তারাও গ্যাসের প্রভাবে অচেতন হয়ে যান। পরে উদ্ধারকারীরা 3 জনকে ট্যাঙ্ক থেকে বের করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে নিহতদের স্বজনদের অভিযোগ, কাজের সময় শ্রমিকদের কোনো নিরাপত্তা সরঞ্জাম দেয়া হয়নি। ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ। টাইফুন মেখালা ও মৌসুমী ঝড় হিগোসের প্রভাবে জাপানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, ভূমিধস দেখা দিয়েছে। এতে 3 জন আহত ও 1 জন নিখোঁজ রয়েছেন। শনিবার দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম জানায়, দেশটির হিরাও শহরে ভূমিধসে একটি 2তলা বাড়ি ক্ষতিগ্রস্ত হলে আহতের ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির খোঁজে চলছে অভিযান। বুধবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে ইয়ানাই শহরে 350 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ভূমিধসের ঝুঁকি বিবেচনায় টোকিওর ওশিমা শহর এবং শিজুওকা প্রিফেকচারের শিমোদা শহর সহ বিভিন্ন এলাকায় হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি আবাসিক এলাকায় হঠাৎ বিশাল গর্ত তৈরি হয়েছে। এতে তলিয়ে গেছে গ্যারেজের একটি অংশ ও মোটরসাইকেল। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় রাস্তা ধসে পড়ার খবর পায় পুলিশ। পরে দেখা যায়, আবাসিক এলাকার মাঝেই তৈরি হয়েছে প্রায় 9 মিটার লম্বা, 6 মিটার চওড়া এবং 5 মিটার গভীর একটি গর্ত। এটি আরও বড় হতে পারে এমন আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশেপাশের প্রায় 20টি পরিবারের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিনের টানা ভারী বৃষ্টির কারণে মাটি ধসে এই সিঙ্ক হোল তৈরি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্বাধীনতা দিবসের আগেই আতশবাজিতে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার দক্ষিণ ইউটাহে শুরু হওয়া দাবানল শুক্রবার পর্যন্ত প্রায় 290 বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। ঘটনায় 56 কিলোমিটার বেগে বাতাস ও
72 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আকাশপথের অভিযান ব্যাহত হচ্ছে। দাবানলে বিউভার কাউন্টির ইগল পয়েন্ট স্কি রিসোর্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে আরও 1000-এর বেশি মানুষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে শুষ্ক ও ঝোড়ো আবহাওয়ায় নতুন দাবানলের আশঙ্কায় সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ। দেখছেন আন্তর্জাতিক সময়। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির 81তম জন্মদিনে সুচি সহ বাকি রাজনৈতিক বন্দীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে বিভিন্ন দেশের দূতাবাস। স্থানীয় সময় শুক্রবার অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন এ দাবি জানায়। একই সঙ্গে সুচির জন্য স্বাধীন চিকিৎসা, পরিবারের সদস্য ও আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এছাড়া তার বর্তমান শারীরিক অবস্থা স্বাধীনভাবে যাচাইয়ের সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছে অধিকার কর্মীরা। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে আটক থাকা শান্তিতে নোবেলজয়ী এই নেত্রীর অবস্থান এখনও জনসমক্ষে প্রকাশ করেনি জান্তা সরকার। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেশ কাটতে না কাটতেই ভারতে আবারও প্রশ্নপত্র ফাঁস। মহারাষ্ট্র টিচার এলিজিবিলিটি টেস্ট বা টিইটির 20 ঘন্টা আগে পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় বিজেপিকে পেপার লিক সরকার আখ্যা দিয়েছে কংগ্রেস। উচ্চ পর্যায়ের মদত থাকার অভিযোগ তুলেছে আম আদমি পার্টি। জবাবদিহি নিশ্চিতের দাবিতে রোববার যন্তর মন্তরে অনশনের ডাক দিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। শিক্ষক নিয়োগে রোববার মহারাষ্ট্রের 1028টি কেন্দ্রে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টিইটি হওয়ার কথা ছিল। তবে থানে জেলায় অভিযানে প্রশ্নপত্রের সঙ্গে মিল থাকা কিছু প্রশ্ন উদ্ধার হওয়ার পর 20 ঘন্টা আগে স্থগিত করা হয় পরীক্ষা। এতে অনিশ্চয়তায় প্রায় 6 লাখ পরীক্ষার্থী। এ ঘটনায় আবারও ভারতের পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষা এনইইটি ইউজি প্রশ্ন ফাঁস, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিইউইটি ইউজি পরীক্ষার বিলম্ব এবং মাধ্যমিক শিক্ষা বোর্ডের মূল্যায়ন ব্যবস্থা সিবিএসইর জটিলতায় তৈরি হয় ব্যাপক অসন্তোষ। তদন্তকারীদের দাবি এনইইটি ইউজি প্রশ্ন ফাঁসের সূত্রও ছিল মহারাষ্ট্র, যেখান থেকে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে প্রশ্নপত্র বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল। একের পর এক পরীক্ষা নিয়ে বিতর্কে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারতের কেন্দ্র ও রাজ্য সরকার। বিজেপিকে পেপার লিক সরকার আখ্যা দিয়েছে কংগ্রেস। প্রশ্ন ফাঁসের পেছনে উচ্চ পর্যায়ের মদত থাকার অভিযোগ তুলেছে আম আদমি পার্টি। আর এআইএমআইএম প্রধান ও হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি সরকারের অদক্ষতার সমালোচনা করে বলেন, প্রশ্ন ফাঁস রোধে সরকার পুরোপুরি ব্যর্থ। ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে বলেন, একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছে না বিজেপি সরকার। তবে প্রশ্ন ফাঁসের ঘটনায় নিরপেক্ষ ও কঠোর তদন্তের আশ্বাস দিয়েছে মহারাষ্ট্র সরকার। এটিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এমন পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা ও সরকারি নিয়োগ পরীক্ষায় জবাবদিহি নিশ্চিতের দাবিতে রোববার থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন কর্মসূচি শুরুর ডাক দিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। নাসরিন রুমি, সময় সংবাদ। সময়। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি আর অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার ধাক্কা লেগেছে অস্ট্রেলিয়ার পর্যটন খাতে। চলতি বছর বড় লক্ষ্যমাত্রা থাকলেও দেশটিতে পর্যটকদের আগমন আশঙ্কাজনক হারে কমে গেছে। পর্যটন খাতের এই আকস্মিক মন্দায় কর্মক্ষেত্রে তৈরি হয়েছে তীব্র সংকট। খণ্ডকালীন চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন এসএম আমিনুল রুবেল। চলতি বছর অন্তত 85 লাখ বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা ছিল অস্ট্রেলিয়ার। তবে মধ্যপ্রাচ্য সংকট আর বিশ্ব অর্থনীতির মন্দায় চলতি শীত মৌসুমে পর্যটকদের আনাগোনা অনেকটাই কমে গেছে। গত 3 মাসে দেশটিতে ভ্রমণ ভিসায় এসেছেন মাত্র 14.5 লাখ পর্যটক, যা বাৎসরিক $81 বিলিয়ন রাজস্ব আয়ের ঘাটতিকে বড় ঝুঁকিতে ফেলেছে। পর্যটন খাতের এই মন্দার সবচেয়ে বড় ধাক্কা লেগেছে এখানে পড়তে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের উপর। হসপিটালিটি সেক্টরের খণ্ডকালীন আয় দিয়ে যারা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি ও নিজেদের খরচ যোগাতেন, পর্যটক সংকটে প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই করায় তারা এখন কাজ হারাচ্ছেন। আকস্মিক এই কর্মহীনতা প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রবাস জীবনকে তীব্র অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
যে সময় বিচে অনেক মানুষ থাকার কথা ছিল, যে সময় ক্যাফেগুলো ভর্তি থাকার কথা ছিল, যে সময় শপিং সেন্টারগুলোতে অনেক বিদেশি মানুষের আনাগোনা দেখা যাওয়ার কথা ছিল, সেই সময়টি অস্ট্রেলিয়াতে একদমই এই মুহূর্তে শান্ত, শিষ্ট, কোয়াইট। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। আবারও লাভা উদগীরণ শুরু করেছে ইতালির সিসিলি দ্বীপের মাউন্ট এটনা আগ্নেয়গিরি। লাভা প্রবাহ শুরু হওয়ায় সতর্কতার মাত্রা সবুজ থেকে হলুদে উন্নীত করেছে দেশটির সিভিল প্রোটেকশন বিভাগ। শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাউন্ট এটনার পূর্ব ঢালে আগ্নেয়গিরির কম্পন বেড়ে যাওয়ার পাশাপাশি প্রায় 3000 মিটার উচ্চতায় লাভা প্রবাহ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আগ্নেয়গিরির কার্যক্রম আরও তীব্র হওয়ার আশঙ্কায় 4 ধাপের সতর্ক ব্যবস্থার দ্বিতীয় ধাপে উন্নীত করা হয়। দেশটির জাতীয় ভূপদার্থবিদ্যা ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ইতালির সিসিলি দ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত মাউন্ট এটনা ইউরোপের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি। এখানে প্রায়ই লাভা উদগীরণ, ছাই নির্গমন এবং মাঝে মধ্যে বিস্ফোরণমূলক অগ্নুৎপাতের ঘটনা ঘটে। ইতালির সিসিলি দ্বীপের পালেরমো একসময় মসজিদের নগরী হিসেবে পরিচিত ছিল। কালের বিবর্তনে ঐতিহাসিক সেসব মসজিদ এখন গির্জায় পরিণত হয়েছে। তবে বর্তমানে শহরটিতে আবারও বাড়ছে মুসলিম সম্প্রদায়ের প্রাণচাঞ্চল্য। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে গড়ে উঠেছে একের পর এক মসজিদ। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। একসময় ইতালির সিসিলি দ্বীপের রাজধানী পালেরমো পরিচিত ছিল মসজিদের নগরী হিসেবে। মুসলিম শাসন আমলে এখানে গড়ে উঠেছিল শত শত মসজিদ। ইতিহাসের পালা বদলে মুসলিম শাসন আমলের অবসান হলে সেই মসজিদগুলোর অধিকাংশ হারিয়ে যায় অথবা গির্জায় রূপান্তরিত হয়। 831 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার মুসলিম বাহিনী পালেরমো দখল করে। সে সময় পালেরমো দ্রুত ভূমধ্যসাগরের অন্যতম গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়। কৃষি, বিজ্ঞান, বাণিজ্য, গণিত, চিকিৎসা ও স্থাপত্যে মুসলিম সভ্যতার প্রভাব বৃদ্ধি পায়। মুসলিম শাসন আমলের সময় বর্তমান ক্যাথেড্রালের স্থানের গির্জাটি শহরের প্রধান জামে মসজিদ হিসেবে ব্যবহৃত হতো। প্রতি জুমায় এখানে বিপুল সংখ্যক মুসল্লি একত্রিত হতেন। তখন পালেরমো ইউরোপের অন্যতম মুসলিম নগরী ছিল, কিন্তু সেটি এখন শহরটির সবচেয়ে বড় গির্জা। তবে শতাব্দী পেরিয়ে আবারও প্রবাসী মুসলমানদের উদ্যোগে পালেরমোতে গড়ে উঠছে নতুন নতুন মসজিদ। নতুন নতুন মসজিদ তৈরি করতে যাচ্ছি এবং এটা আমাদের মুসলমানদের ঐতিহ্য এবং সংস্কৃতি আমরা ধরে রাখার চেষ্টা করতেছি। আমরা বাংলাদেশি কমিউনিটি আমাদের তত্ত্বাবধানে প্রায় 15-20টি মসজিদ এই পালেরমোতে আছে। মসজিদ, মাদ্রাসা আমাদের দিন দিন মুসলমানদের সংখ্যা এবং বৃদ্ধি পাচ্ছে এখানে। ভূমধ্যসাগরের বুকে সিসিলি দ্বীপ। নবম থেকে 71 শতাব্দী পর্যন্ত মুসলিম শাসন আমলে পালেরমো হয়ে ওঠে ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ওই সময় শহর জুড়ে ছিল অসংখ্য মসজিদ, যার মধ্যে বিখ্যাত জামে মসজিদও ছিল। কিন্তু 1072 সালে নরম্যানদের হাতে মুসলিম শাসনের অবসানের পর পাল্টে যায় নগরীর ধর্মীয় চিত্র। তখন অনেক মসজিদ গির্জায় রূপান্তরিত হয়, অনেক স্থাপনার অস্তিত্ব হারিয়ে যায়। তবে আরব শাসনের স্থাপত্য, নগর পরিকল্পনা ও সংস্কৃতির ছাপ আজও স্পষ্টভাবে বহন করছে পালেরমো। ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায় হয়তো আর ফিরবে না, কিন্তু শহরটিতে বাড়ছে মুসলিম সম্প্রদায়ের প্রাণচাঞ্চল্য। হয়তো আগামী কয়েক দশক পর এই পালেরমোর রূপ পুরোপুরি বদলে যেতে পারে। একসময় যেখানে শত শত মসজিদের মিনার আকাশ ছুঁয়েছিল, আজ সেখানে গির্জার ঘণ্টার ধ্বনি শোনা যায়। পালেরমো শুধু ইউরোপের একটি নগর নয়, এখানে রয়েছে মুসলিম সভ্যতার এক আদর্শ নিদর্শন। ইতালির সিসিলি দ্বীপের পালেরমো থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। যানবাহন নয়, যেন ইতালির ইতিহাস আর সংস্কৃতিরই এক চলমান প্রতীকের নাম ভেসপা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পুনর্জাগরণের সাক্ষী কিংবদন্তি ভেসপা স্কুটার পা রাখল 80 বছরে। 4 দিনব্যাপী বর্ণিল আয়োজনে রোমে উদযাপিত হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই 2 চাকার যানবাহনটির জন্মদিন। শুধু একটি স্কুটার নয়, ইতালির পুনর্জাগরণ আর স্টাইলের প্রতীক ভেসপা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ পেরিয়ে ইতালির মানুষের চলাচলে গতি এনে দেয়া ভেসপা স্কুটারে 80 বছর পূর্তি উদযাপন করছে ইতালি। ফোরো ইতালিকো ও স্তাদিও দেই মার্মি এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে ভেসপা ভিলেজ, যেখানে রয়েছে প্রদর্শনী, শোভাযাত্রা, রেস এবং বিশ্বের বিভিন্ন দেশের ভেসপা ক্লাবের অংশগ্রহণ।
1946 সালে ইতালির পিয়াজিও কোম্পানি প্রথম ভেসপা বাজারে আনে। যুদ্ধবিধ্বস্ত ইতালিতে সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং সহজে চালানো যায় এমন একটি ব্যক্তিগত যান হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। সময়ের সঙ্গে ভেসপা শুধু একটি স্কুটার নয়, বরং ইতালির শিল্প, নকশা, উদ্ভাবন এবং আধুনিক জীবনধারার প্রতীকে পরিণত হয়। চলচ্চিত্রের পর্দাতেও সমান জনপ্রিয় ভেসপা। গ্রেগরি পেইক ও অড্রে হেপবার্ন অভিনীত কালজয়ী চলচ্চিত্র রোমান হলিডের পর বিশ্বজুড়ে ভেসপার পরিচিতি আরও বেড়ে যায়। এরপর অসংখ্য সিনেমা, বিজ্ঞাপন এবং পর্যটন প্রচারণায় ব্যবহৃত হয়ে এটি ইতালির সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। 8 দশকের যাত্রায় ভেসপার নকশায় প্রায় 160টি পরিবর্তন আনা হয়েছে। বিশ্বজুড়ে বিক্রি হয়েছে প্রায় 2 কোটি স্কুটার, যার মধ্যে গত 1 দশকেই বিক্রি হয়েছে 20 লাখের বেশি ইউনিট। বর্তমানে বিশ্বের প্রায় 100টি দেশে বিক্রি হচ্ছে ভেসপা। ইতালি, ভিয়েতনাম ও ভারতের 3টি কারখানায় তৈরি হওয়া এই কিংবদন্তি স্কুটার আজও ঐতিহ্য, নকশা ও আধুনিক প্রযুক্তির অনন্য সমন্বয়ের প্রতীক হয়ে রয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অপ্রতিরোধ্য গতিতে ছুটছে মেসির আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে নেমে ফ্রি কিক থেকে গোল ম্যাজিশিয়ানের। জর্ডানের বিপক্ষে এগিয়ে 3-1 গোলে। ইরানের কেশম দ্বীপ সহ বিভিন্ন স্থাপনায় ফের যুক্তরাষ্ট্রের হামলা। বাহরাইন, কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ তেহরানের। লেবাননে যুদ্ধবিরতি চুক্তির পরই ইসরায়েলের আগ্রাসন। এবং গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত 8, আহত 20। পূর্বাঞ্চলে স্থল অভিযান দখলদারদের। জবাবদিহিতা এড়াতে ট্রাম্পের বোর্ড অব পিসে আইনি দায়মুক্তির পরিকল্পনা নথি ফাঁস। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তাজমিলা খান। ধন্যবাদ যশোয়া। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।